অনলাইন স্কুলে কামরুন্নেসার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমি তোমাদের রসায়ন ও শক্তি অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিব। এই দ্বিতীয় ক্লাসে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় তার ব্যবহার সম্পর্কে জানব এবং রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার করে যথাযথ ব্যবহার করে আমরা যে কাজগুলো দৈনন্দিন জীবনে সম্পন্ন করি সেগুলো সম্পর্কে জানব। রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক যে প্রভাবগুলো থাকে সেগুলো জানব এবং বিভিন্ন ধরনের রাসায়নিক শক্তিকে জ্বালানি হিসেবে কীভাবে ব্যবহার করা যায় সেগুলো সম্পর্কে জানব। তাহলে আমরা গত ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের 8.1 টপিক্সের সবগুলো পার্ট আমরা পড়িয়েছিলাম। সেখানে আমরা বিভিন্ন বিক্রিয়ায় রাসায়নিক শক্তির হিসাব কীভাবে করতে হয়, অর্থাৎ বন্ধন শক্তি ভাঙা করার মধ্য দিয়ে যে রাসায়নিক বিক্রিয়ার শক্তির হিসাব করা হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব রাসায়নিক শক্তির ব্যবহার। তোমাদের একটি গাণিতিক সমস্যা সলভ করতে দেওয়া হয়েছিল, আশা করি তোমরা সমস্যাটা সলভ করেছো এবং আমরা যখন স্কুলে নিয়মিতভাবে ক্লাস নিতে পারবো তখন তোমরা এই হোমওয়ার্কগুলো ধারাবাহিকভাবে যার যার ক্লাস সেই টিচারকে দেখাবে, আর দেখালে এগুলোর উপর তোমাদের নম্বরের ব্যবস্থা করা হবে স্কুল থেকে। তাহলে আশা করি আজকেও তোমরা ক্লাসে মনোযোগী থাকবে। কোথাও না বুঝতে পারলে তোমরা সেগুলো জিজ্ঞাসা করবে, ভালো করে বুঝে নিবে এবং সেভাবে রসায়নবিদ্যা কিন্তু একদিন পাঠের ব্যাপার না, এটা দৈনিক করতে হয়। তোমাদের নিয়মিত রুটিনের ভিতরে এই ক্লাসটাকে রাখবে যাতে তোমরা রসায়নে দক্ষতা অর্জন করতে পারো। যেহেতু সায়েন্স পড়তেছো, সায়েন্স পড়তে হলে রসায়ন কিন্তু একটা কমন সাবজেক্ট, সবারই এটা খুবই প্রয়োজন। এখন দেখো রাসায়নিক শক্তিকে অন্য প্রকারের শক্তিতে রূপান্তর। দেখো রাসায়নিক শক্তি তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ, যান্ত্রিক ইত্যাদি যে কোনো শক্তিতে রূপান্তর করা যায়। আমরা যে বৈদ্যুতিক পাখা চালাই সেখানে আমাদের বিদ্যুৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তদ্রূপ আমরা যে বৈদ্যুতিক ভাল্ব বা বৈদ্যুতিক বাতি জ্বালাই সেখানে বিদ্যুৎ শক্তিটি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যে খাবার খাই সে খাবারের ভিতরে যে রাসায়নিক শক্তি থাকে সেই রাসায়নিক শক্তিটা আমাদের দেহে গিয়ে দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে, পুষ্টি সাধনের জন্য যে শক্তি দরকার সেই শক্তিটা দিয়ে থাকে, অর্থাৎ খাদ্য থেকে আমরা সেই শক্তি পাই। আর খাদ্যের ভিতরে শক্তি আসে সূর্য থেকে, সৌরশক্তির মাধ্যমে। আমরা সেগুলো সম্পর্কে একটু জানব। এখন দেখো জ্বালানি পুরানো, প্রথমে আছে 8.2.1-এ জ্বালানি পুরানো। কয়লা, প্রাকৃতিক গ্যাস, কাঠ ইত্যাদি প্রলে তাপ এবং আলোক শক্তি পাই। এই শক্তি মূলত এ পদার্থগুলোর মধ্যে বিদ্যমান রাসায়নিক শক্তি থেকে পাওয়া যায়। দহন বা পুরানো হলো কোনো পদার্থকে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো। যেমন আমরা যদি একটা বিক্রিয়া দেখি, দহন বা পুরানোর একটি বিক্রিয়া, দেখো বিক্রিয়াটা কেমন। আমরা যদি ম্যাগনেসিয়াম সলিড একটা পদার্থকে যদি অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে দহন করি তখন দেখা যাবে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটা উৎপন্ন হবে। এটাও কঠিন আকারে হবে, সলিড। আবার ধরো কার্বন একটি কঠিন পদার্থ, এগুলো কার্বন আমাদের যদিও অধাতু কিন্তু এটা কঠিন আকারে কাঠ, কয়লা বা বিভিন্ন ধরনের তেলে তরল আকারে পাওয়া যায়। এই কার্বনকে ধরো সলিড, এটাকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তখন উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস হলো এটা তোমার দহন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন শক্তি, অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড যে যৌগটা হলো এখানে দহন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মিথেনকে যখন দহন ঘটে, মিথেন আমরা বাড়িঘরে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার করি সেই গ্যাসের প্রধান উপাদান, বাংলাদেশে যে মিথেন গ্যাসটা ব্যবহার করা হয়, অর্থাৎ রান্নাঘরে যে গ্যাসটা পাইপলাইনের মাধ্যমে আমাদের ঢাকা শহরে বা বিশেষ কয়েকটি উল্লেখযোগ্য শহরে বাসা বাড়িতে যে গ্যাস লাইন সংযোগ দেওয়া আছে সেগুলোতে যে গ্যাস থাকে সেটা মূলত মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসের সাথে যখন অক্সিজেন দহন করে তখন উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প H2O। এই দুটাও গ্যাসীয় উপাদান, দুটাই গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের গ্যাস এবং পানীয় বাষ্প আকারে বের হবে। তাহলে এই ধরনের বিক্রিয়া মূলত জ্বালানি পুরানোর মাধ্যমে এখানে শক্তি নির্গত হয়। এরপর দেখো আতশবাজি। তোমরা বড় বড় অনুষ্ঠানে দেখে থাকবে যে অনেক সময় আতশবাজি পোড়ানো হয়। এখানে যে সমস্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তাদের ভিতরে বিক্রিয়ার মাধ্যমে এই শক্তি নির্গত করে আতশবাজি আকারে সেই শক্তিকে বহিঃপ্রকাশ ঘটানো হয়। যেমন বিভিন্ন অনুষ্ঠান তোমরা দেখে থাকবে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেশ বড় বড় অনুষ্ঠান যখন হয়, যেমন কিছুদিন আগে বঙ্গবন্ধু কাপ ফুটবল, তারপরে আন্তর্জাতিক মানের যে খেলাগুলো হয়, অথবা দেশের যে সমাপনী অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রী সহ অন্যরা যেটা উদ্বোধন করেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই অনুষ্ঠানগুলোই
মূলত আতশবাজি করানো হয়। সেই আতশবাজিতে রাসায়নিক শক্তিটা নির্গত হয় আলোক শক্তি রূপে, তাপ শক্তি রূপে এবং শব্দ শক্তি রূপে। এরপর আসো ড্রাই সেল। ড্রাই সেল হলো একটি শুষ্ক বিদ্যুৎ কোষ। সাধারণত আমরা টিভি চালানোর জন্য যে রিমোট ব্যবহার করি বা এসি চালানোর জন্য যে রিমোট ব্যবহার করি, সেই রিমোটগুলোর ভিতরে এক ধরনের ছোট ব্যাটারি ব্যবহার করা হয়। এই ছোট ব্যাটারিগুলো হলো এক ধরনের ড্রাই সেল। এই ড্রাই সেলের ভিতরে রাসায়নিক শক্তিটা এখানে স্থিতিশক্তি রূপে থাকে। সেই শক্তিটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যখন কানেকশন দেওয়া হয় তখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে সেই তড়িৎ শক্তিটা তোমার ড্রাই সেলের রিমোট কন্ট্রোলিং ক্যাপাসিটি থাকে, যার মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তিটা দিয়ে আমরা ওই টিভি বা আমাদের এসি ইত্যাদি চালনা করতে পারি। এরপর আসে ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেলটা হলো তোমাদের এরকম, সাধারণত বাস, ট্রাক অথবা বড় হেভি ইঞ্জিনের গাড়িগুলো চালানোর জন্য এক ধরনের বিদ্যুৎ কোষ ব্যবহার করা হয়। সেখানে জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে, অর্থাৎ জিঙ্ক সালফেট দ্রবণ, এর ভিতরে একটা জিঙ্ক দণ্ড নেওয়া হবে, জিঙ্কের দণ্ড নেওয়া হবে, এখানে একটা স্ক্রু থাকবে, এটা জিঙ্ক সালফেট দ্রবণে। আর একটা দ্রবণে দণ্ড নেওয়া হবে কপার দণ্ড, যেটা কপার সালফেট দ্রবণে কপার দণ্ড। এটার ভিতরে আমার থাকবে জিঙ্ক সালফেট দ্রবণ, আর এটার ভিতরে নেওয়া হবে কপার সালফেট দ্রবণ। এখানে একটি বাইন্ডিং স্ক্রু থাকে। ধরো এরকম দুইটা সেল, একটাতে তোমার কপার দণ্ড আর একটা ধরো জিঙ্ক দণ্ড থাকে। এখানে লেভেলিং স্ক্রুর সাহায্যে একটা তামার তারকে সংযোগ করে দিলে তখন এখানে জিঙ্ক সালফেট দ্রবণ, এটার ভিতরে আছে জিঙ্ক সালফেট দ্রবণ ZnSO4, আর এই দণ্ডটার নাম হচ্ছে জিঙ্ক দণ্ড, আর এখানে দণ্ডটার নাম হলো কপারের দণ্ড, আর এটা হলো কপার সালফেট দ্রবণ। এই কপার সালফেট দ্রবণে কপার দণ্ড, জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড যদি নিমজ্জিত করে আমরা পাত্রের সাথে সংযোগ স্থাপন না করে যদি রাখি, তখন এদেরকে যদি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দিই, তখন দেখা যাবে জিঙ্ক দণ্ড থেকে ইলেকট্রন কপার দণ্ডের দিকে গমন করবে। ফলে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে এবং এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। যেমন এখানে জিঙ্ক দণ্ড আর কপার সালফেট এর মধ্যে যে বিক্রিয়াটা হবে, জিঙ্ক এটা সলিড প্লাস কপার সালফেটের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হবে, সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখানে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে এবং কপারটা বিমুক্ত হবে, কপার সলিড আকারে এখানে বিমুক্ত হবে। তো এই যে রাসায়নিক বিক্রিয়াটা এখানে মূলত বিদ্যুৎ শক্তির মাধ্যমে এই রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে। তাহলে এই ড্যানিয়েল সেল মূলত গঠিত হয় জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড আর কপার সালফেট দ্রবণে কপার দণ্ড নিয়ে গাড়ির স্পার্ক তৈরি করার মাধ্যমে স্টার্টিংয়ের জন্য সাধারণত বাস, ট্রাক বা বড় বড় গাড়িগুলো স্টার্টের কাজে তারা এটা ব্যবহার করে থাকে। এখন দেখো রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার। পদার্থের অনুপরমাণুর মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। একটি পদার্থ যখন আরেকটি পদার্থের সাথে বিক্রিয়া করে তখন রাসায়নিক শক্তি পাওয়া যায়। এ শক্তিতে পরবর্তীতে বিভিন্ন শক্তিতে রূপান্তর করে আমাদের বিভিন্ন কাজে লাগাই। পৃথিবীতে সকল প্রকার শক্তির মধ্যে রাসায়নিক শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রান্নার কাজে আমরা যে জ্বালানি হিসেবে কাঠ বা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি, কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে তাদের ভিতরে যে রাসায়নিক শক্তি আছে সেই রাসায়নিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে আমরা সেই তাপ দিয়ে রান্নাবান্নার কাজ করি। কাঠ পোড়ালে যে তাপ পাওয়া যায় সে তাপ ব্যবহার করে ইটের বাটা ইট এবং মাটির বিভিন্ন পাত্র তৈরি করা হয়। কুম্ভাররা মাটির পাত্র তৈরি করার সময় সেই মাটির বিভিন্ন শেপ দিয়ে পাত্রগুলো সেগুলোকে একটা চুল্লিতে পোড়ানোর কাজটা করেন। সেই পোড়ানোর কাজে তারা কাঠকে ব্যবহার করেন। লোহা, ইস্পাত বা সিরামিক প্রভৃতি কারখানায় প্রচুর তাপের প্রয়োজন হয়। লৌহ শিল্প যেখানে আছে, লৌহের জাহাজ, লৌহ দ্বারা তো আমরা জানি জাহাজ নির্মাণ সামগ্রী হিসাবে লৌহ খুব ব্যাপক ব্যবহৃত হয়। সে সমস্ত শিল্প কারখানাগুলোতে তারা এই লোহা গলানোর জন্য বা ইস্পাত বা সিরামিক্স কারখানায় প্রচুর তাপের প্রয়োজন হয়। তারা কয়লা, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি খনিজ সম্পদকে জ্বালানি হিসাবে ব্যবহার করে এখানে তাপ উৎপাদনের কাজটা করে থাকে। এছাড়া জ্বালানি ইঞ্জিনের দহন চেম্বারে পুড়িয়ে যে তাপশক্তি উৎপন্ন হয় তাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে মোটর গাড়ি, জাহাজ, বিমান, রেলগাড়ি ইত্যাদিও চালানো হয়। তোমরা জানো যে বাষ্পের সাহায্যে আগে একসময় রেলগাড়ি চালানো তো, এখনও অবশ্য চালায়, যেগুলো তাপবিদ্যুৎ এর মাধ্যমে অর্থাৎ বাষ্পের মাধ্যমে ইঞ্জিনের ঘূর্ণনশীল চাকাকে বাষ্প উৎপাদকের সাহায্যে উত্তপ্ত করে। এখানে পিস্টন থাকে, পিস্টনগুলোকে ধাক্কা দেওয়ার মাধ্যমে ইঞ্জিনটা সচল হয় এবং ইঞ্জিন একবার স্টার্ট হলে যতক্ষণ জ্বালানি মজুদ থাকে
অর্থাৎ বাষ্প থাকবে, ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনটা চলতে থাকবে। রাসায়নিক শক্তির কথা বলতে গেলে প্রথমেই যেটি আমাদের সামনে চলে আসে সেটা হলো সালোক সংশ্লেষণ। তোমরা সবাই সালোক সংশ্লেষণের নামটা শুনে থাকবে। তোমরা বায়োলজিতে দেখেছো যে সবুজ উদ্ভিদ অর্থাৎ ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদের যে অংশগুলো অর্থাৎ পাতা, উদ্ভিদের পাতা সাধারণত আমরা জানি সবুজ, আর কিছু কিছু ছোট ছোট উদ্ভিদ আছে যাদের কাণ্ডও সবুজ থাকে কচি অবস্থায়। সেই সমস্ত উদ্ভিদগুলো অর্থাৎ সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধ্রের মাধ্যমে শোষিত কার্বন ডাইঅক্সাইড আর মৌলক্রমের দ্বারা শোষিত পানি ব্যবহার করে তোমার শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসাবে যে অক্সিজেন ত্যাগ করে সে সময় প্রচণ্ড শক্তি নির্গত হয়। এই শক্তি আমরা মূলত খাদ্য হিসেবে পাই। যেমন ধরো তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ সূর্যালোক যদি থাকে, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল থাকবে পাতার ভিতরে। ক্লোরোফিলযুক্ত পাতায় রাসায়নিক বিক্রিয়াটি ঘটে। এখানে C6H12O6 এবং সাথে অক্সিজেন উৎপন্ন হবে আর শক্তি উৎপন্ন হবে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ বিক্রিয়া। এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ার কাজে আমরা দেখলাম যে কোষে এখানে সূর্যালোকটাকে অর্থাৎ সৌরশক্তিটাকে তারা রাসায়নিক শক্তিতে রূপান্তর করেছে। কীভাবে? এখানে গ্লুকোজ উৎপন্ন হয়েছে, সেই গ্লুকোজের ভিতরে এই শক্তিটা নির্গত অর্থাৎ সঞ্চিত থাকে। এখানে শক্তির পরিবর্তে পানিও উৎপন্ন হয়। আমরা এখানে ব্যালেন্স করলে এখানে পানি লিখতে পারবো H2O। এই যে বিক্রিয়াটা হয় মূলত এখানে অতিরিক্ত পানি নিলে এখানে অতিরিক্ত পানি থেকে যাবে। যেমন 12 অণু পানি আমরা যদি ব্যালেন্স করি, কার্বন আছে 6টা, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে দেখা গেল 1 অণু গ্লুকোজ, তারপর অক্সিজেন উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। এখন আমরা যদি হিসাব করি 24টা এখানে অক্সিজেন আছে আর এখানে আছে তোমার 12টা, 12 আর 24-এ সরি 12টা এখানে অক্সিজেন আর এখানে 24টা অক্সিজেন আছে। দেখা গেল এখানে 6টা, এখানে আছে 2টা, 6টা আর আছে একটা 9টা, কিন্তু আমাদের এখন ব্যালেন্স হয়নি। ব্যালেন্স করার জন্য আমরা এখানে পানির অণুর সংখ্যা যদি 6 অণু করে দিই তাহলে উভয় পক্ষে ব্যালেন্স হবে। আর এখানে 6 আর 6 12, আর এখানে তাহলে আমাদের অক্সিজেন হবে 6 অণু অক্সিজেন, 6 অণু অক্সিজেন আমাদের 12টা অক্সিজেন হবে, তাহলে 24 অণু পানি ব্যালেন্স হয়ে গেল উভয় পাশে। এভাবে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় অর্থাৎ সূর্যালোককে ব্যবহার করে ক্লোরোফিলযুক্ত পাতা, এই পাতাটা এখানে কিন্তু তোমার রান্নাঘর হিসেবে কাজ করে, খাদ্য উৎপাদক হিসেবে এখানে কাজ করে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এটা আসছে বায়ুমণ্ডল থেকে, বায়ু থেকে নেওয়া হচ্ছে বায়ু উৎস এটা, আর পানির উৎস হচ্ছে মূলরম। মূলরম দ্বারা শোষিত পানি, পানি শোষণ করে মাটি থেকে মূলরমের সাহায্যে। আর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলযুক্ত কোষে উদ্ভিদ যে প্রক্রিয়া নিজের খাদ্য নিজে প্রস্তুত করে সেই প্রক্রিয়াটাই হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যে অক্সিজেনটা ত্যাগ করে সেটা আমাদের শ্বসন কার্যে ব্যবহৃত হয়। তাহলে এই প্রক্রিয়ায় ব্যবহৃত অক্সিজেনটা আমরা শ্বসন কার্য হিসাবে ব্যবহার করে শ্বাসকার্য পরিচালনা করে থাকি। এখন দেখো রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার। আমাদের যে রাসায়নিক শক্তিগুলো রয়েছে সেগুলো যদি আমরা যথাযথ ব্যবহার করতে না পারি তাহলে দেখা যাবে অনেক সময় অনিয়ন্ত্রিত রাসায়নিক শক্তি আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি তখন বিভিন্ন ক্ষতির সম্ভাবনাও থাকে। দেখো আমাদের রাসায়নিক ব্যবহারের ভিতরে রয়েছে, দেখো পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। এসব জ্বালানির মাঝে রাসায়নিক শক্তি জমা থাকে। এসব জ্বালানি দহন ঘটিয়ে বা জ্বালানিকে অক্সিজেনের প্রলে জ্বালানির মধ্যে বিদ্যমান রাসায়নিক শক্তি থেকে আমরা তাপ শক্তি পাই। এই তাপ শক্তি ব্যবহার করে আমরা রান্না, গাড়ি চালানো, বিদ্যুৎ উৎপাদন সহ নানা কাজে ব্যবহার করছি। এসব জীবাশ্ম জ্বালানি প্রলে, জীবাশ্ম জ্বালানি হলো ভূপ্রকৃতি অথবা ভূ আলোড়ন কিংবা ভূমিকম্প ইত্যাদির কারণে দেখা যাবে পৃথিবীর উপরে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী এরা যদি হঠাৎ করে মাটি চাপা পড়ে যায় এবং হাজার হাজার বছর যদি মাটির অভ্যন্তরে তারা থেকে যায়, অর্থাৎ মাটির ভিতরে যদি আটকা পড়ে যায়, তখন তাদের দেহের মরণ পচনের ফলে এক ধরনের কয়লা, গ্যাস এবং তেলে আলাদা হয়ে যায়। এই কয়লা, গ্যাস এবং তেলে যে রূপান্তরিত হয় সেগুলোই হলো মূলত জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা, গ্যাস বা তেল। আর জীবাশ্ম জ্বালানি প্রলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে 21.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস একটি তাপ ধারণ করে, যার ফলে বিশ্বে ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে। অর্থাৎ পৃথিবীতে যত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে পৃথিবীর উষ্ণায়ন তত বেড়েছে। অর্থাৎ পৃথিবীর 2 মেরুতে জমে থাকা বরফগুলো এই উষ্ণ
তাপমাত্রার কারণে, অর্থাৎ তাপমাত্রাটা যখন বেড়ে যাবে তখন জমে থাকা বরফগুলো গলতে শুরু করে। তখন পৃথিবীর নিম্ন অঞ্চল, যারা সমুদ্রের উপকূলবর্তী যে সমস্ত নিম্ন অঞ্চল রয়েছে, তারা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ বরফ গলা পানি যখন সমুদ্রের সব জায়গায় সমানভাবে বিস্তৃতি লাভ করে, তখন তারা দেখা যায় আশেপাশের যারা নিম্ন অঞ্চল আছে সেগুলো প্লাবিত হয়ে যাবে। আমরা একটা জার্নালে দেখেছিলাম যে 2050 সাল নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চল, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকাসমূহ যারা সমুদ্র সমতলে আছে, এরকম প্রায় 1/3 আমাদের ভূমি প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রভাবে। আচ্ছা, আমরা একটু দেখি। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে জীবাশ্ম জ্বালানি থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড যদি বৃষ্টির পানির সাথে মিশে H2O, এটা হলো বৃষ্টির পানি, এটা যদি লিকুইড থাকে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই লিকুইড পানির ভিতরে যখন মিশবে তখন উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড H2CO3। এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা যখন বৃষ্টির পানির সাথে নামে তখন সেই বৃষ্টির পানিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। তবে অ্যাসিড বৃষ্টির উপাদান শুধু কার্বনিক অ্যাসিডই নয়, অনেক সময় সালফার ডাইঅক্সাইড যুক্ত গ্যাসের সাথে যদি বৃষ্টির পানি অর্থাৎ পানির সাথে বিক্রিয়া হয় তখন সালফিউরিক অ্যাসিড কিংবা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড যুক্ত গ্যাসের সাথে যদি বৃষ্টির পানির বিক্রিয়া হয় তখন নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড ইত্যাদিও বৃষ্টির পানিতে মিশ্রিত থাকে। আর যেরকম যে কোনো অ্যাসিড মিশ্রিত বৃষ্টির পানিকেই আমরা অ্যাসিড বৃষ্টি বলি। অ্যাসিড বৃষ্টি পরিবেশের জন্য ক্ষতি করে। জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে সৃষ্ট এই সকল কারণে একসময় পৃথিবীর জীবের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই জীবাশ্ম জ্বালানির পরিমিত ব্যবহার করা উচিত। কোনোভাবেই প্রয়োজনের অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা উচিত নয়। পৃথিবীতে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি আছে তার চেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি তৈরি হবে না। তার কারণ এগুলো হচ্ছে আমাদের অনবায়নযোগ্য শক্তি। জীবাশ্ম জ্বালানিটা অনবায়নযোগ্য, অর্থাৎ এটা বারবার পুনরুৎপাদন সম্ভব না। কয়লা একবার তুলে ফেললে ওই খনিতে নতুন করে আর কয়লা হবে না, অর্থাৎ এগুলো একসময় শেষ হয়ে যাবে। সুতরাং পৃথিবীতে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি আছে তার চেয়ে বেশি পরিমাণ জ্বালানি তৈরি হবে না। জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার করলে একসময় জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে। জীবাশ্ম জ্বালানির পরিমিত ব্যবহার নিশ্চিত করতে পারলে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করলে পৃথিবীর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের উপর চাপ কমবে এবং পরিবেশ আরও কল্যাণকর হবে। এখন দেখো, জ্বালানির জন্য আমাদের জ্বালানি সমূহের একটা বিশুদ্ধতা দরকার। জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব, তার কারণ জ্বালানির সাথে যদি ভেজাল বা অপদ্রব্য মিশ্রিত থাকে তখন তাপ উৎপন্ন কম হবে এবং ওই জ্বালানিটা আমাদের পরিবেশ বান্ধব না হয়ে পরিবেশের জন্য হুমকিস্বরূপ হবে। তার একটা কারণ আমরা একটু দেখি, খেয়াল করো। রাসায়নিক শক্তির আধার হিসেবে আমরা নানা ধরনের জ্বালানি ব্যবহার করি, বিশেষ করে কাঠ, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম প্রভৃতি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। এ সমস্ত জ্বালানি বিশুদ্ধ হওয়া একান্ত জরুরি। স্বল্প বায়ুর উপস্থিতিতে এসব জ্বালানি পোড়ালে কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বন মনোঅক্সাইডও উৎপন্ন হয়। অর্থাৎ স্বল্প বায়ুর উপস্থিতিতে আমরা যখন কোনো জীবাশ্ম জ্বালানি জ্বালাবো বা তাপ দিব তখন দেখা যাবে অক্সিজেনের পরিমাণ কম হলে তখন কার্বন ডাইঅক্সাইড না হয়ে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। আর কার্বন মনোঅক্সাইড একটি বিষাক্ত গ্যাস, যা আমাদের শ্বাসকার্যের সাথে যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের ফুসফুস সহ শরীরের অন্যান্য অংশগুলো এবং এটা আমাদের রক্তের সাথে মিশে কার্বক্সি হিমোগ্লোবিনে পরিণত হবে, যা আমাদের রোগ জীবাণুকে প্রতিহত করতে পারবে না। ফলে রক্ত দূষিত থেকে যাবে এবং এই দূষিত রক্তের কারণে আমরা রোগাক্রান্ত হয়ে পড়ব। সুতরাং কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হলে সেই গ্যাস থেকে আমরা সবসময় সতর্ক থাকব। এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রকৃতিতে জ্বালানি পাওয়া যায় সেগুলো মূলত অবিশুদ্ধ থাকে। এর সাথে নাইট্রোজেন, সালফার, ফসফরাস এবং প্রভৃতি মৌলের বিভিন্ন যৌগও মিশ্রিত থাকে। সেজন্য বাজারে এসব জ্বালানি ছাড়ার আগে যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ করে নেওয়া দরকার। বিশুদ্ধ না করে সে জ্বালানি পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে সাথে এসব মৌলের অক্সাইডও বাতাসে চলে আসে। এসব অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড তৈরি করে। ফলে তখন যে বৃষ্টি হয় তার সাথে অ্যাসিডগুলো যথেষ্ট পরিমাণে মিশ্রিত থাকে। এই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড। বায়ুমণ্ডলে যদি এখন সালফার ডাইঅক্সাইড থাকে আমাদের জীবাশ্ম জ্বালানিতে, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড হয়। আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকলে পানির সাথে অক্সিজেনযুক্ত পরিবেশে তারা বৃষ্টি পানির সাথে অক্সিজেনযুক্ত পরিবেশে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই বিক্রিয়াগুলো আমরা একটু লিখে দিই যাতে তোমাদের একটু মনে থাকে, আর এগুলো তোমরা লিখে পড়বে যাতে তোমরা সঠিকভাবে রাসায়নিক সমীকরণ লিখতে পারো। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন বৃষ্টির পানি মিশ্রিত হবে
তখন উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড H2CO3। সালফার ডাই অক্সাইডের সাথে দ্বিতীয় বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়াটা সালফার ডাই অক্সাইডের সাথে যখন প্রথমে অক্সিজেন বিক্রিয়া করবে বায়ুমণ্ডলে অক্সিজেন, তখন সালফার ট্রাই অক্সাইড হবে। সেই সালফার ট্রাই অক্সাইড আবার যখন বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করবে তখন উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড। আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 যখন তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন নাইট্রোজেন ট্রাইঅক্সাইড হবে, সেটা আবার বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করলে তৈরি হবে নাইট্রিক অ্যাসিড। এই যে অ্যাসিডগুলো তৈরি হলো, এই অ্যাসিডগুলো যখন বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে আসবে তখন ওখানে বসবাসকারী জীব সম্প্রদায়ের জন্য টিকে থাকা হুমকি স্বরূপ হবে। যেমন উদ্ভিদের উপরে এই অ্যাসিড বৃষ্টি পড়লে তার পাতা পচে যাবে, সে খাদ্য উৎপাদন ব্যাহত হবে এবং দেখা যাবে সেই উদ্ভিদ মারাও যেতে পারে। এই অ্যাসিড বৃষ্টি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, গাছপালা মরে যায়, জলাশয়ের পানি অম্লযুক্ত হয়ে যায়, ফলে জলাশয়ে যে মাছ থাকে সে মাছগুলো মারা যায়, ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এছাড়া যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং অব্যবহৃত জ্বালানি যেমন মিথেন থাকে। সূর্যের আলোর উপস্থিতিতে এগুলো নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি করে। এদেরকে ফটোকেমিক্যাল স্মোক বা ফটোকেমিক্যাল ধোঁয়া বলা হয়। ফটোকেমিক্যাল ধোঁয়ার বিভিন্ন উপাদান বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়সাধন করে। বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে তার ভিতরে ওজোন স্তর একটি, সেই ওজোন স্তরের ক্ষয়সাধন করে। ওজোন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। কাজেই এই স্তরের ক্ষয়সাধন এবং পৃথিবীর বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এতে। আচ্ছা, আমরা এরপরে দেখি পৃথিবীর বিভিন্ন মানুষ দেখলাম যে ওজোন স্তর ক্ষয়ের ফলে যে আল্ট্রাভায়োলেট রে সূর্য থেকে সরাসরি পৃথিবীতে চলে আসলে মানব দেহ সহ অন্যান্য প্রাণীর দেহে যখন আল্ট্রাভায়োলেট রেটা পড়বে তখন তারা ক্যান্সার সহ মারাত্মক চর্মরোগে আক্রান্ত হবে। সুতরাং আমাদের ওজোন স্তর যাতে ক্ষয়প্রাপ্ত না হয় সেদিকে সবাই সচেতন থাকতে হবে এবং রাসায়নিক বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রিত পর্যায়ে করতে হবে। এখন আমরা দেখব রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাবগুলো কী। আমরা শক্তি পাওয়ার জন্য জ্বালানি পোড়াচ্ছি, মূলত আমরা জ্বালানির মাধ্যমে রাসায়নিক শক্তিকে ব্যবহার করছি। যদিও বর্তমান বিশ্বে সৌরশক্তি, নিউক্লিয়ার শক্তি, বাতাসের শক্তি, স্রোতের শক্তিকে কাজে লাগানো হচ্ছে, তবু জীবাশ্ম জ্বালানি আমাদের প্রয়োজনীয় শক্তি সিংহভাগ যোগান দেয়। আমরা আগেই বলেছি যে প্রতি বছর জ্বালানি পুড়িয়ে 21.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হচ্ছে। গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এছাড়া আরও কিছু প্রাকৃতিক প্রক্রিয়ায় এর অর্ধেকটা ব্যবহার হয়, বাকি অর্ধেক পৃথিবীতে থেকে যায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড ভারী বলে তা বায়ুমণ্ডলের নিচের অংশেই থেকে যায় এবং কার্বন ডাইঅক্সাইড বায়ুর অন্য উপাদান এর সাথে বিক্রিয়াও করে না। কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে তাপশক্তি ধারণ করতে পারে, এতে করে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে। একে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংও বলা হয়। অর্থাৎ পরিবেশে যদি বিভিন্ন উৎস থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকে তাহলে পরিবেশের তাপমাত্রা বাড়বে, আর পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো ঘন ঘন হতে থাকবে। এই বৈশ্বিক উষ্ণায়নটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং এবং এই প্রাকৃতিক দুর্যোগগুলো মূলত তাপমাত্রার প্রভাবেই হয়ে থাকে, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপরে ভূমিকম্প ইত্যাদি বিভিন্ন তাপমাত্রার প্রভাবেই হয়ে থাকে। যে কারণে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের বিশাল অংশ মাটির নিচে ডুবে যাবে। কার্বন ডাইঅক্সাইড ছাড়াও আরও কিছু গ্যাস আছে যেগুলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট বলে, আর এ সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাসও বলা হয়। মানে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসের মধ্যে অন্যতম। তারপর আছে ক্লোরোফ্লোরোকার্বন, CFC, যেগুলো সাধারণত আমরা ফ্রিজে যে ফ্রেয়ন জাতীয় পদার্থ ব্যবহার করি তার ভিতরে থাকে ক্লোরোফ্লোরো গ্যাস। সেই ক্লোরোফ্লোরো গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস মূলত এগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত এবং এগুলো পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে, তারপরে ওজোন স্তরকে ধ্বংস করতেছে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে জ্বালানি পোড়ানোর ফলে প্রাপ্ত গ্যাসগুলো অ্যাসিড বৃষ্টির কারণ। এছাড়া তোমরা জেনেছো যে জ্বালানি পোড়ানোর ফলে প্রাপ্ত গ্যাসগুলো ফটোকেমিক্যাল ধোঁয়ার সৃষ্টি করেছে। এসব গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরের পুরুত্ব কমিয়ে দিচ্ছে এবং বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের আলোর ছাঁকনি হিসাবে কাজ করে। অর্থাৎ সূর্যের আলোতে যে অতিবেগুনি রশ্মি UV, যেটা আল্ট্রাভায়োলেট রে থাকে,
যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর, এমনকি ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। ওজোন স্তর এই অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে। এখন আমরা যদি যথেচ্ছ কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করতে থাকি বা গ্রিন হাউস গ্যাসগুলো উৎপাদন করতে থাকি, আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা বেশি পরিমাণে এরকম পরিবেশ দূষক কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন এগুলো উৎপাদন করি, তাহলে দেখা যাবে এক পর্যায়ে পৃথিবীর তাপমাত্রা বেড়ে দেখা যাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগগুলো তো লেগেই থাকবে, বরঞ্চ ওজোন স্তরকে ধ্বংস করে সেখানে যে অতিবেগুনি রশ্মির যেটা ফিল্টার হিসাবে কাজ করে, অতিবেগুনি রশ্মি আসে প্রতিফলিত হয়ে ওখান থেকে আবার মহাশূন্যে চলে যেত, সেই অতিবেগুনি রশ্মি ওজোন স্তরকে ভেদ করে পৃথিবীতে যদি চলে আসে, তখন দেখা যাবে পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন জীব সম্প্রদায়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন দেখো, ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার। ইথানলের সংকেত আমরা জানি, ইথাইল অ্যালকোহল, CH3 CH2 OH। আমরা 11 অধ্যায়ে ইথানল প্রস্তুতি পড়েছিলাম, সেখানে ছিল ইথানল হলো অ্যালকোহল। এই ইথানলকে বিভিন্ন দেশ এখন তাদের যে জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে তার সাথে একটি দ্রাবক থিনার হিসেবে তারা ইথানলকে ব্যবহার করে জ্বালানির কাজে। অর্থাৎ সেখানে এটা ইথানলের এমন একটা বৈশিষ্ট্য যে এটা বিভিন্ন জ্বালানি, তেল অথবা বিভিন্ন তরল পদার্থের সাথে, আবার পানির সাথে যে কোনো অনুপাতে ইথানল মিশ্রিত হতে পারে। ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে তারা জ্বালানির অপচয় রোধ করতে চাচ্ছে। দেখো, ইথানলের অপর নাম ইথাইল অ্যালকোহল। এর রাসায়নিক সংকেত আমরা বোর্ডে লিখেছি। জীবাশ্ম জ্বালানি যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল প্রভৃতির মতো ইথানলকে পোড়ালেও তাপ উৎপন্ন হয়, তাই জীবাশ্ম জ্বালানির মতো ইথানলকেও তাপ ইঞ্জিনে ব্যবহার করে কলকারখানা, গাড়ি, বিমান, জাহাজ প্রভৃতি চালানো যেতে পারে। উত্তর আমেরিকা সহ অনেক দেশে জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের সব গাড়িতে পেট্রোলের সাথে শতকরা 10 ভাগ ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তোমরা কিন্তু এটা অবজেক্টিভ হিসেবে পড়বে। তাই আমরা যত ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করব, ততই জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে। তাহলে আমরা এতক্ষণ তোমাদের যে অংশটুকু পড়ালাম সেটা হলো আমাদের 8.2 বিভিন্ন পার্টগুলো পড়ালাম। নেক্সট ক্লাসে আমরা 8.3 তড়িৎ রাসায়নিক কোষ, এদের প্রস্তুতি, এদের ব্যবহার এবং এগুলোর বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো পরবর্তী ক্লাসে আমরা দেখব। তোমরা এই যে টপিক্সটা 8.2.1 থেকে শুরু করে 8.2.6 পর্যন্ত যে পার্টগুলো আমরা আজকে আলোচনা করলাম, সেই আলোচনার উপর থেকে তোমরা 25টা নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। অর্থাৎ হোমওয়ার্কটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, খেয়াল করো। হোমওয়ার্ক থাকবে SW হিসেবে 8.2.1 থেকে শুরু করে 8.2.6 পর্যন্ত মধ্যে 25টা নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে, 25 অবজেক্টিভ প্রশ্ন। তোমরা তৈরি করবে, এটা হোমওয়ার্ক হিসাবে স্কুল খোলার পরে তোমরা দেখাবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ক্লাস আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।